নমস্কার। আমি আপনাদের আজকে জিডি মোপাসার লেখা ছোট্ট গল্প আইডেল পড়ে শোনাচ্ছি। আইডেলের বাংলা অনুবাদ করলে দাঁড়ায় রমণীয় অনুভব। ট্রেনটি জেনেভা থেকে মার্সিলি যাচ্ছিল। দীর্ঘ উপকূলবর্তী রেখা অনুসরণ করে পর্বতের মধ্যে দিয়ে সাপের মতো এঁকে বেঁকে সমুদ্রের হলুদ বালি ও জলের সোনালি ঢেউকে সাক্ষী রেখে যেন এক গ্রীষ্মকালীন কালো গভীর গহ্বরে সমাহিত হয়ে যাচ্ছিল। ট্রেনের শেষের কামরায় একজন স্থূলকায় মেয়ে আর একটা যুবক কোনো কথা না বলে নির্বাকভাবে মুখোমুখি বসেছিল। তারা অবশ্য মাঝে মধ্যে একে অপরকে দেখে নিচ্ছিল। মেয়েটির বয়স হবে এই বছর 25। যে নাকি জানলা দিয়ে ভীষণভাবে উপভোগ করছিল বাইরের প্রাকৃতিক দৃশ্যকে। মেয়েটি পিডমন্ট এলাকার এক খেতিহার কৃষক, যার কালো দুটো আকর্ষক চোখ, ভারী স্তনোদ্দয়, মাংসল গাল দৃষ্টি কেড়ে নেওয়ার মতো। সিটের নিচে অনেকগুলো প্যাকেট আর তার কোলে ছিল একটা বাস্কেট। সামনে বসে থাকা যুবকটির বয়স হবে প্রায় বছর 20। মাঠে ময়দানে খেটে খাওয়া, সূর্যের তাপে পুড়ে তামাটে রং, পাতলা ছিপছিপে এক বলিষ্ঠ যুবক। যেসব জিনিসপত্র তার বর্তমান অবস্থা নির্ধারণ করছিল তা হলো তার কাছে একটা রুমাল, এক জোড়া জুতো যা তার পায়ে ছিল, পরনে টি শার্ট, প্যান্ট আর একটা জ্যাকেট। আর ছিল তার বেঞ্চের নিচে একটা শাবল আর একটা কুঠার, পরস্পর একটা দড়ি দিয়ে বাঁধা। যুবকটি কাজের সন্ধানে ফ্রান্সে যাচ্ছিল। সূর্য তখন আকাশে ওই উপকূলবর্তী এলাকায় যেন অগ্নিবর্ষণ করছে। তখন মে মাসের শেষের দিক। ট্রেনের খোলা জানলা দিয়ে ফুলের সুমধুর গন্ধ ভেসে আসছে। লেবু আর কমলা লেবুর গাছে তখন ভরা যৌবন গন্ধ ছড়িয়ে সে কথা জানান দিচ্ছে। যদিও সেই গন্ধ খুব মিষ্টি ও মধুর, তবুও কিছুটা বিরক্তিকর বই কি। কেননা নিঃশ্বাসের সাথে সাথে এই গন্ধ আর ওই রেল পথের ধারে ধারে গোলাপের গন্ধের সঙ্গে মিশে একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি করেছে। এই জায়গাটা যেন গোলাপেরই এক দেশ। আশেপাশের সব জায়গায় তারা তাদের এই তীব্র মোহকতাপূর্ণ সুরভি ছড়িয়ে সমস্ত দেশটাকে যেন ভরিয়ে দিচ্ছে এক অদ্ভুত মাদকতায়। ট্রেনটি ধীরে ধীরে এগিয়ে চলেছে, যেন সে ইচ্ছে করেই এই গোলাপ বাগানের মোহকতা বেশি সময় ধরে উপভোগ করতে চায়। ট্রেনটি যে কোনো সময় যেখানে সেখানে থেমে যাচ্ছে, কোনো ছোট্ট একটা স্টেশন কিংবা সাদা রঙের কোনো বাড়ির সামনে, আবার কখনো দীর্ঘ হুইসেল বাজিয়ে শান্ত পরিবেশের বুক চিরে মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে। কিন্তু মজার কথা হলো এখানে কেউ উঠছেও না বা নামছেও না। মনে হচ্ছে এই ভরা বসন্তে কেউ যেন তার জায়গা ছেড়ে নড়াচড়া করতে চাইছে না। স্থূলকায় মেয়েটি ট্রেনের দুলনিতে ঝিমুচ্ছিল, কিন্তু বাস্কেটটা তার কোল থেকে পিছলে পড়তেই সে জেগে উঠে বাস্কেটটা তাড়াতাড়ি সামলে আবার ঘুমিয়ে পড়ছিল। কপালে তার বিন্দু বিন্দু ঘাম। খুব কষ্ট করে সে যেন নিঃশ্বাস নিচ্ছিল আর অব্যক্ত যন্ত্রণাকে চেপে রাখার এক চেষ্টা। যুবকটি মাথা নিচু করে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, ওই চাষাদের মতো আর কি। মেয়েটি হঠাৎ করে তখন ঘুম থেকে জেগে উঠল যখন ছোট্ট একটা স্টেশন থেকে হুইসেল দিয়ে ট্রেনটি রওনা দিল। আর মেয়েটি উঠেই তার বাস্কেট থেকে এক টুকরো ব্রেড, কয়েকটা ডিম সেদ্ধ, এক বোতল ওয়াইন আর কিছু লাল কুল বের করে খাওয়া শুরু করল। সামনের যুবকটিও যেন হঠাৎ করে জেগে উঠে মেয়েটিকে পা থেকে মাথা পর্যন্ত এক দৃষ্টিতে দেখতে লাগলো। আর মেয়েটির সারা শরীরে এই যে কম্পন, মানে খাবার খেতে খেতে যে আন্দোলিত হচ্ছিল, ও লক্ষ্য করতে লাগলো। যুবকটি হাত দুটো ভাঁজ করে শূন্য দৃষ্টি
ঝোলা চোয়াল আর শুকনো ঠোঁট দুটি বন্ধ করে এক দৃষ্টে তাকিয়েছিল। মেয়েটি একটা লোভী ক্ষুধার্তের মতো ডিমগুলো তাড়াতাড়ি গলা দিয়ে নামানোর চেষ্টা করছিল, আর সেই জন্যই যখন তখন ঢক ঢক করে মদিরা দিয়ে মুখগহ্বর ভরিয়ে দিচ্ছিল। তারপর নিঃশ্বাস নেওয়ার জন্য একটু থামছিল। ব্রেড, ডিম, কুল আর মদিরা সে নিমেষের মধ্যে তার মুখগহ্বরে উধাও করে দিল। মেয়েটি তার খাওয়া শেষ করল। যুবকটিও সঙ্গে সঙ্গে চোখ দুটি বুজল, যেন ঘুমোচ্ছে। মেয়েটি কিছুটা উসখুস করতে করতে তার জামার দুটো বোতাম খুলে ফেলল। আর ঠিক তখনই যুবকটি মেয়েটিকে এক বিস্ময় ভরা দৃষ্টিতে দেখল। মেয়েটি কিন্তু যুবকের এই দৃষ্টিতে মোটেই বিব্রত বোধ করল না, বরং সে তার জামার বোতাম ধীরে ধীরে আলগা করতে ব্যস্ত ছিল। তার বক্ষ থেকে স্তন যুগল যেন ফেটে বেরিয়ে আসতে চাইছিল। মেয়েটি বেশ স্বস্তি বোধ করল। ইতালি ভাষায় বলে উঠল, ওহ, ভীষণ গরম পড়েছে, নিঃশ্বাস নেওয়া খুব কষ্টকর। যুবকটিও ইতালি ভাষায় ঠিক একইভাবে বলল, হ্যাঁ, ভ্রমণের জন্য খুবই সুন্দর আবহাওয়া। মেয়েটি জিজ্ঞেস করল, আপনি কি পিডমন্টে থাকেন? না, আমি থাকি আস্তিতে, ছেলেটি উত্তর দিল। ও, আমি থাকি পিডমন্টের কাসালেতে। আসলে তারা পাশাপাশি এলাকাতেই থাকে। তাদের মধ্যে বার্তালাপ শুরু হলো। তারা নিজেদের মধ্যে সেই সব নিরস কথা নিয়ে আলোচনা শুরু করলো, যা সাধারণত ভুলবশত অনেক মানুষই করে থাকে, পরে আবার পস্তায়। তাদের কথাবার্তায় সেই সমস্ত নামের উল্লেখ হচ্ছিল যারা তাদের দুজনেরই পরিচিত। প্রত্যেকটি কথা তারা এক দৃঢ়তার সঙ্গে ওই ইতালিয়ান সঙ্গীতের মতো খুব দ্রুত লয়ে শেষ করছিল। তারপর নিজেদের ব্যাপারে তারা পরস্পরে কথা বলতে থাকলো। মেয়েটি বিবাহিত এবং তার 3টি সন্তান, যাদের সে তার বোনের কাছে রেখে এসেছে। আসলে মেয়েটি মার্সেলিতে যাচ্ছে, সেখানে এক ফ্রেঞ্চ মহিলার কাছে নার্সের এক কাজ পেয়েছে। যুবকটি বেকার, কোনো কাজের সন্ধানে আছে। সে খবর পেয়েছে মার্সেলিতে সে হয়তো কোনো কাজ পেয়েও যেতে পারে, কেননা সেখানে অনেক কিছু নতুন করে নির্মাণ হচ্ছে। কিছুক্ষণের নীরবতা। গরম ধীরে ধীরে তার ভীষণ রূপ ধারণ করছে। ট্রেনের মাথায় যেন অগ্নিবর্ষা হচ্ছে। একটা ধুলোর ঘূর্ণি গাড়ির সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে, আর জানলা দিয়ে ভেতরে ঢুকে সেই কমলা লেবু আর গোলাপের মিশ্রিত গন্ধটাকে তীব্র থেকে তীব্রতর করে তুলছে। এই 2 যাত্রী ঝুমোতে শুরু করল। কিছুক্ষণ পর তারা প্রায় একই সাথে চোখ খুলল। সূর্য তখন সমুদ্রের মাঝে তার নীল কাপড়ের উজ্জ্বল আলোয় স্নান করে উঠেছে। শীতল বায়ু হালকা হয়ে মৃদুমন্দ বইছে। সামনের ওই নার্স মেয়েটি, ওই যার জামার বোতামগুলো খোলা, বিবর্ণ চাউনি আর নরম গাল, হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি আমি গতকাল থেকে আমার দুধ খাওয়াইনি। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। সামনের যুবকটি কোনো উত্তর দিল না, কেননা সে ঠিক বুঝতে পারল না এই পরিস্থিতিতে কি জবাব হওয়া উচিত। মেয়েটি বলে যেতে লাগলো, আমার মতো যার বুকে এত দুধ, তাকে অবশ্যই দিনে 3 বার করে বাচ্চাকে দুধ খাওয়ানো দরকার। তা না হলে খুবই অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আমার এই বুকের ভারী যেন আমাকে নিঃশ্বাস নিতে সাহায্য করছে। সত্যি আমার মতো মেয়ের এত দুধ থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। এবার যুবকটি বলে উঠল, হ্যাঁ, এটা সত্যিই দুর্ভাগ্যজনক। আপনার অস্বস্তিটা বুঝতে পারছি। মেয়েটিকে খুব ক্লান্ত, দুর্বল আর অসুস্থ লাগছিল। সে বিড়বিড় করে বলে উঠল, এখানে একটু চাপ দিন, দেখুন দুধ ফোয়ারার মতো বেরিয়ে আসবে। একটা অদ্ভুত লাগবে, কেউ বিশ্বাস করবে না। কাসালেতে যেখানে আমি থাকি
আমার প্রতিবেশীরা আসে এই অদ্ভুত দৃশ্য দেখতে। যুবকটি আশ্চর্যভাবে বলে উঠল, আচ্ছা, তাই নাকি? হ্যাঁ, তাই। আমি আপনাকে দেখাতে পারলে খুশি হতাম, কিন্তু এখনও তো সেই পরিমাণে দুধ বেরোবে না। মেয়েটি থামল। ট্রেনটিও একটা স্টেশনে এসে দাঁড়ালো। ওই গেটের কাছে এক মা তার বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল, আর বাচ্চাটা সমানে কেঁদে যাচ্ছিল। মাটি ছিল রুগ্ন আর ছিপছিপে। গাড়ি থেকে মেয়েটি তাদেরকে দেখল। মেয়েটি খুবই কাতর স্বরে বলে উঠল, ওই বাচ্চাটাকে আমি এক্ষুনি শান্ত করতে পারি, আর ও ও আমাকে স্বস্তির নিঃশ্বাস দিতে পারে। দেখো, আমি বড়লোক নই। আমি আমার ঘর, পরিবার, আত্মীয় স্বজন, এমনকি ছোট বাচ্চাটিকে ছেড়ে কাজের সন্ধানে বেরিয়ে পড়েছি। তবু ওই বাচ্চাটিকে যদি আমার দুধ পান করতে দেওয়া হয়, মাত্র 10 মিনিটের জন্য, আমি ওকে 5 ফ্র্যাঙ্ক দেব। আর এটা বাচ্চাটা আর আমাকে দুজনকেই শান্ত করবে। সত্যি বলছি, আমার পুনর্জন্ম হবে। সে একটু থামল, বারবার হাত দিয়ে কপাল মুছতে থাকলো, যেখান থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরে পড়ছিল। মেয়েটি কাতর স্বরে বিড়বিড় করতে থাকলো, আমি আমি আর পারছি না, আমি বোধহয় এবার মরেই যাব। এবং প্রায় অর্ধচেতন অবস্থায় সে জামার বাকি বোতামগুলো খুলে ফেলল। তার দাহিনা স্তন দৃঢ় আর বৃহৎ আকারের লাগছিল। অসহায় মেয়েটি বিড়বিড় করে বলেই চলল, হে ভগবান, হে ভগবান, এখন আমি কি করি? ট্রেনটি আবার হুইসেল বাজিয়ে ধীরে ধীরে চলা শুরু করলো। এক মাদকতা মেশানো, ফুলের সুগন্ধ মেলানো সন্ধেবেলায়। তখন দূরে ওই সমুদ্রের মাঝে মাছ ধরার নৌকা ঘুমন্ত নীল সমুদ্রের মধ্যে সাদা পাল তুলে জলের মধ্যে তার প্রতিবিম্ব ঢেউয়ের দোলায় আলোড়িত করে অন্য অনেকগুলো নৌকার উপস্থিতি হওয়ার ভ্রম উৎপন্ন করছিল। তখনই যুবকটি দ্বিধাগ্রস্তভাবে তোতলাতে তোতলাতে বলল, ম্যাডাম, আমি কিন্তু মানে বোধহয় আমি আপনাকে শান্ত করতে পারি। মেয়েটি ভাঙা স্বরে জবাব দিল, হ্যাঁ, যদি আপনি চান তবে অবশ্যই আপনি আমাকে সাহায্য করতে পারেন। হে ভগবান, আমি আর ধরে রাখতে পারছি না, আর পারছি না। যুবকটি তখন হাঁটু গেড়ে তার সামনে বসল, আর মেয়েটি যুবকটির দিকে ঝুঁকে পড়ে তার মুখটা একজন প্রশিক্ষিত নার্সের মতো টেনে এনে স্তনের অগ্রভাগে নিয়ে এলো। এই সমস্ত কার্যকলাপের সাথে সাথেই স্তনের অগ্রভাগে 2 বিন্দু দুধের দেখা পাওয়া গেল। যুবকটি ধীরে ধীরে উৎসুকতার সাথে তার ভারী ও ভরা স্তন থেকে এমনভাবে দুধ পান করতে লাগলো যেন তার মুখ কোনো ফলের রসে ভরা। সে এক ক্ষুধাতুর লোভীর মতো তার হাত দুটি মেয়েটির কোমরে জড়িয়ে ধরে স্তন্যপান করছিল, এবং মাঝে মধ্যে স্তনপান করতে করতে তার ঘাটটি এমনভাবে এদিক ওদিক আন্দোলিত করছিল, ঠিক ঠিক যেমন শিশুরা তার মায়ের স্তনপান করার সময় করে। কিছুক্ষণ পর মেয়েটি বলে উঠল, ব্যাস, এই দিকেরটা হয়ে গেছে, এবার অন্য দিকেরটা। যুবকটিও সুবোধ বালকের মতো মেয়েটির অন্য দিকের স্তনটি পান করতে লাগল। মেয়েটি যুবকের মাথার পেছনে হাত রেখে প্রাণ ভরে আনন্দের সাথে গাড়ির জানলা দিয়ে ভেসে আসা ফুলের মিশ্রিত গন্ধ উপভোগ করছিল। সে বলল, ওহ, সত্যি এখন বেশ ভালো লাগছে, নিজেকে অনেক হালকা মনে হচ্ছে। যুবকটি কোনো উত্তর দিল না। সে তখনও চোখ বন্ধ করে দুধের স্বাদ নিতে নিতে ছোট্ট শিশুর মতো আনন্দের সাথে স্তন পান করে চলেছে। এইবার মেয়েটি যুবকটিকে আস্তে করে সরিয়ে দিয়ে বলল, ব্যাস,
যথেষ্ট হয়েছে। আমি বেশ হালকা বোধ করছি। আমি আবার আমার সেই লয়ে ফিরে এসেছি। যুবকটি হাতের পেছন দিয়ে জামার আস্তিন দিয়ে মুখ মুছতে মুছতে উঠে দাঁড়ালো। মেয়েটি তার পোশাক ঠিক করতে করতে বলে উঠল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমায় যথেষ্ট সাহায্য করেছেন। এবার প্রত্যুত্তরে যুবকটি বলল, ম্যাডাম, ধন্যবাদ তো আমারই আপনাকে দেওয়া উচিত। কেন জানেন? আজ 2 দিন ধরে আমি অভুক্ত।